শুভ সকাল আজমির। শুভ সকাল দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আজকে মঙ্গলবার সকালে বাংলাদেশ নিয়ে আমরা হাজির। প্রতিদিনের নানা রকম প্রয়োজনীয় বিষয় থাকছে আজকেও সকালে বাংলাদেশে। থাকছেন আপনিও এবং আমরা দুজন। আমরা একটু আমাদের পরিচয়টা দিয়ে ফেলি। একেবারে সর্বপ্রথম টিনা নন্দী এবং তার পাশে আছি আমি আজমির হাসান। আমাকে অতিথির মতো পরিচয় করিয়ে দিচ্ছে। সর্বপ্রথম টিনা নন্দী। আচ্ছা, আজমির টিনা চলে এসেছে লেডিস ফার্স্ট। আচ্ছা, এই থিওরি আজকে চিন্তা করলাম যে ওকে একটা দিন আমি না হয় তোমাকে আগে তোমার নামটাই বলি। আচ্ছা, এই থিওরি অ্যাপ্লাই করে, লেডিস ফার্স্ট থিওরি অ্যাপ্লাই করে। যাই হোক, আজমির টিনা চলে এসে মঙ্গলবার সকালে নিজেদের সকালটা শেয়ার করতে। আরও যেরকম বললো, নিশ্চয়ই আছেন আপনারাও, অর্থাৎ আপনারা বসে গেছেন এটাই আশা করছি। আর মঙ্গলবার যেহেতু বেরোতে হবে কাজের, তারা সবসময় যেটা বলি যে কর্মদিবসে বেরোতে হয়, তারপরও আমাদের তো চাওয়া থাকে যে আপনাদের সকালবেলাটা আমাদেরই হোক। এই সময়টা অন্ততপক্ষে এই 1 ঘন্টা বেরোনোর আগের সময়টা, 1 ঘন্টা হয়তো তারা থাকতে পারেনও কিনা শিওর না, হয়তো আগেই বেরিয়ে যেতে হয়। আর যদিও আমাদের ইউটিউব থাকে, আর একটু সময় সুযোগ করে বসে যান, লিখে ফেলেন যেটা মনে হচ্ছে সকালটা কেমন কাটছে, সকালের বাংলাদেশ সম্পর্কে কোনো মতামত থাকলে যেখানে জানাবেন facebook.com/সকালের বাংলাদেশ, এখানেই। ঠিক তাই। এবং আমরা আমাদের আনুষ্ঠানিক আয়োজনগুলোতে এক এক করে প্রবেশ করছি। সর্বপ্রথম আমরা জানাবো যে সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে। শুরু করছি ঢাকা দিয়ে। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসের ৫০ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাপান প্রবাসী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী কাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকলা প্রদর্শনী। এই প্রদর্শনীতে ৪০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ২৬শে মে পর্যন্ত কিন্তু এই আয়োজনটি রয়েছে। নিশ্চয়ই চলে যাবেন এখানে, যেহেতু সবার জন্য খোলা থাকছে। ঢাকার আর একটা আয়োজনের খবরই জানাচ্ছি। ধানমন্ডি রিএমকে সেন্টারে চলছে শিল্পী পীযূষ কান্তি সরকারের একক চিত্র প্রদর্শনী ইনার ওয়ার্ল্ড। এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে 18টি ছবি, আর 9 মে পর্যন্ত এটিও সবার জন্য খোলা থাকছে। জানাবো সিলেটের একটি আয়োজনের কথা। বিশ্বনাথে আজ থেকে শুরু হলো 3 দিন ব্যাপী গণস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প। এই স্বাস্থ্য ক্যাম্পে পরিবারের সবাইয়ের প্রয়োজন মাফিক সকল রোগের জন্য কিন্তু বিশেষজ্ঞ পরামর্শ এবং চিকিৎসা পাবেন। ফাতেমা মেমোরিয়াল একাডেমিতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই সেবা প্রদান করছে। বাহ, চমৎকার একটি উদ্যোগ, খুবই প্রো পিপল একটা উদ্যোগ। যাই হোক, সিলেটের আর একটা আয়োজন জানাচ্ছি এবার। শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় চলছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন সাস্ট স্কুল ডিবেটের সাংগঠনিক সপ্তাহ এবং নবীন বিতার্কিক অনুসন্ধান 2015 চলবে আগামী 7 মে পর্যন্ত, এবং প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত এই অনুসন্ধান চলছে সাস্টের। এবারে জানাবো নড়াইলের একটি আয়োজন। নড়াইলের নিশিনাথ তলায় বৈশাখ উপলক্ষে চলছে মাসব্যাপী বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা এবং রথের মেলাটি প্রায় 400 বছরের পুরনো। সেখানেও চলে যেতে পারেন আপনি। অবশ্যই, এখানে যাওয়াটা একেবারেই আমরা বলি না ফরজ কাজ, এরকম আর কি। কারণ 400 বছরের পুরনো এরকম আয়োজন সবসময় হয় না আসলে। এজন্যই হয়তো আমরা আরও বারবার করে অনেক দিন ধরে বলে যাচ্ছি। কুমিল্লার আরেকটি আয়োজন। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ে চলছে মাসব্যাপী শতবর্ষের ঐতিহ্যবাহী ময়নামতির বৈশাখী মেলা। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এটিও সবার জন্য খোলা থাকছে এবং এটিও অনেক দিন ধরে চলছে। ঠিক তাই। এবার জানাবো সাতক্ষীরার একটি আয়োজন। সাতক্ষীরা শহরের কাটিয়ার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলছে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা। মেলায় দেশের বিভিন্ন জেলার 71টি শিল্প প্রতিষ্ঠানের স্টল রয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত। যশোরবাসীদের জন্য যশোরের খবর এবার একটা। যশোর টাউন হল ময়দানে চলছে 12 দিন ব্যাপী বই মেলা। মেলা এবারের প্রতিপাদ্য চেতনার জাগরণে বই। প্রকাশনা শিল্পের সাথে জড়িত 60টি প্রতিষ্ঠানের স্টল থাকছে এই মেলা, এবং এটি চলবে 6 মে পর্যন্ত, অর্থাৎ আর বেশি দিন নেই এটা। দর্শক, আমরা জানালাম বেশ উল্লেখযোগ্য কিছু আয়োজন যেটা অনেক দিন ধরে চলছে বা কয়েকদিন ধরে চলবে। এর বাইরেও আমরা জানাতে চাই সারা দেশের যে আয়োজনগুলো রয়েছে, আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে। তাই আপনারা জানাতে ফেসবুককে বেছে নিতে পারেন, facebook.com/সকালে বাংলাদেশ। ইনবক্স করে আমাদেরকে কিন্তু অন্ততপক্ষে একদিন আগে জানাতে পারেন আপনার এলাকার আয়োজনটির কথা। আমরা জানিয়ে দেবো পরদিন সকালে বাংলাদেশে। সারা দেশবাসীর সাথে শেয়ার করবো সেই আয়োজনের কথা। টিনা, এবারে আমরা বরং আমাদের প্রতিদিনের আরেকটি আয়োজন পত্রিকা থেকে শিরোনামগুলো আমরা জানিয়ে দিই।
সংবাদপত্রের শিরোনামগুলো শুরুতেই আজমির, প্রথম আলো থেকে। প্রথম আলোর প্রধান শিরোনাম জানিয়ে দিচ্ছি, 500 অভিবাসীকে হত্যা, থাইল্যান্ডের উপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্র ও ইইউর। এছাড়া আসামকে বাদ দিলে দীর্ঘসূত্রিতার আশঙ্কা, আনসারুল্লাহ জড়িত আল কায়েদার ভিডিও নিয়ে সন্দেহ, তবু থামছে না মানব পাচার, এবং 2 কেন্দ্রে 99% ভোট পড়েছে। চট্টগ্রামে কেন্দ্রভিত্তিক ভোটের ফলে অস্বাভাবিকতা। জানিয়ে দিলাম প্রধান শিরোনামগুলো। আচ্ছা, এরপরে যুগান্তর থেকে শুরুতেই যেটি পড়ছি সেটি হচ্ছে, নির্লিপ্ত নির্বাচন কমিশন, ভোটের দিন কারচুপি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, আমলে নেয়নি প্রার্থীদের অভিযোগ, তদন্ত রোধে তড়িঘড়ি গেজেট প্রকাশ। যুগান্তরের প্রধান শিরোনাম এটিই দেখতে পাচ্ছি। আর এরপরে পড়ছি, আবারও দল পুনর্গঠন করবে বিএনপি, অনুসন্ধানে প্রমাণ পেয়েও মামলা করেনি দুদক, 1 একর জমি পানির দামে বেচেন লতিফ সিদ্দিকী, এটি রয়েছে। ডান দিকে চলে যাই, প্রথম পাতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সাফল্যের কারিগর প্রধানমন্ত্রী, জঙ্গিবাদ দমন, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, এমআরপিতে উল্লেখযোগ্য অগ্রগতি, এটিও জানাচ্ছে যুগান্তর। আর এরপরে, যুক্তরাষ্ট্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কার্টুন প্রদর্শনী, প্রতিবাদকারী 2 জনকে হত্যা। আর এরপরে যেটি পড়ছি সেটি হচ্ছে, মানব পাচার রোধ, আন্তদেশীয় মামলা দায়েরের সিদ্ধান্ত। আমি শেষের পাতায় অবশ্যই চলে যেতে চাই, তার আগে প্রথম পাতা থেকে এটা পড়ে শেষ করছি। খালেদা জিয়ার বিরুদ্ধে পেট্রোল বোমা মামলা, দ্রুত চার্জশিট দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। শেষের পাতা থেকে একটা পড়তে চাই, এটি ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন 2015 নিয়ে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 5 নারী, এটি জানাচ্ছে যুগান্তর। এই তো এবারে জানাবো দৈনিক সমকাল থেকে প্রধান শিরোনাম, গ্যাস পাইপলাইনে ধান্দাবাজির ঘর, প্রধান শিরোনাম এটি। শ্রীপুরে শত শত কোটি টাকা লুটপাটের ফন্দি। এছাড়া 42 মামলা হিমাগারে, আসামিরা প্রকাশ্যে, হেফাজতের তাণ্ডবের 2 বছর। এছাড়া আরও নিচে দেখতে পাচ্ছি, নিঃশেষের পথে হেফাজত, খালেদার মামলার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, এবং ইসিতে শতাধিক অভিযোগ, পুনঃতফসিলের দাবি আব্বাস ও তাবিথের। এরপর ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক থেকে শুরুতেই যেটি পড়ছি সেটি হচ্ছে, নিষ্ফল অবরোধের 4 মাস পার, তবুও প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা নেই। আর এরপরে, নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি, প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট। চমৎকার একটি দেখতে পাচ্ছি, দৈনিক ইত্তেফাক বলছে, ঠেকানো যাচ্ছে না ইয়াবা চোরাচালান, এটি একটি প্রতিবেদন রয়েছে, বেশ গুরুত্বের সাথেই ছেপেছে, অবশ্যই পড়ে দেখবেন আপনারা। আর এরপরে, আজ বিশ্ব মিডওয়াইফ দিবস, নিরাপদ মাতৃত্বে মাইল ফলক, এটিও রয়েছে দৈনিক ইত্তেফাকে। এবার জানাবো দৈনিক জনকণ্ঠ থেকে, 200 মামলার চার্জশিট, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, সন্ত্রাস বিরোধী আইনে বিচার হবে। এছাড়া 2 দুর্নীতি মামলায় আজ আদালতে যাচ্ছেন না খালেদা। গুলশান বনানী বারিধারায় বিশেষ প্রকল্প আজ একেনেকে উঠছে। এছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোম্পানি আইন মন্ত্রিসভায় অনুমোদন। আনসারুল্লাহ আল কায়েদার যোগসূত্র খুঁজতে ঢাকায় NIA, এবং থাই গণকবরে অন্তত 10 বাংলাদেশের মরদেহ ছিল। টিনা, আচ্ছা, দ্য ডেইলি স্টার, সর্বশেষ দ্য ডেইলি স্টার থেকে জানাচ্ছি, গতকাল যেটি পড়ছিলাম যে অ্যাবডাকশন অ্যান্ড ট্রাফিকিং এর পার্ট 1 ছিল, আজকে পার্ট 2 দেখতে পাচ্ছি। রেডিং শিরোনাম ডেইলি স্টারের, কিডন্যাপড, ট্রিটেড লাইক স্লেভস অফ পাস্ট। আর সমীক্ষা করে আবারও দেখিয়েছে, ডেইলি স্টার খুব সুন্দর করে তুলে ধরেছে। আর এরপরে, রোহিঙ্গাস দ্য ইজি প্রে, এটি দেখতে পাচ্ছি। ডেইলি স্টারের প্রথম পাতার অর্ধেকটা জুড়ে এই প্রতিবেদনই দেখতে পাচ্ছি। আর এরপরে যেটি পড়ছি সেটি হচ্ছে, গভর্নমেন্ট প্ল্যানস টু বিল্ড এয়ারপোর্ট অ্যাট রামপাল, এটি রয়েছে দ্য ডেইলি স্টারের প্রথম পাতায়। এই তো ব্যাস, আমরা জানালাম দর্শক বেশ কিছু শিরোনাম এবং জাতীয় দৈনিকগুলো থেকে। আমাদের আয়োজনের এখনো অনেক কিছুই কিন্তু বাকি রয়েছে। আর সংবাদপত্রে টিনা যেগুলো দেখলাম তার মধ্যে দেশি, আন্তর্জাতিক এবং নির্বাচন, সিটি নির্বাচনের রয়েছে বেশ কাটিনি রেশ, রাইট। আর হচ্ছে গিয়ে থাইল্যান্ডের যে মর্মান্তিক গণকবরের মধ্যে থেকে আসার খবর হচ্ছে, ওখান থেকে এখনো জীবিত কয়েকজনকে পাওয়া গেছে, মানে এত মাস পরেও জীবিত রয়েছে, তার মধ্যে বাংলাদেশিও রয়েছে। যাই হোক, আরও উদ্ধার কাজ চলছে। 500 জনেরও বেশি জনকে হত্যা করা হয়েছে এরকম একটা আশঙ্কা করা হচ্ছিল। যাই হোক, এগুলো নিয়েই মোটামুটি সংবাদপত্রে আমরা দেখলাম রয়েছে। আর এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, তবে এক্ষুনি ফিরছি, আপনারা সাথেই থাকুন।
দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি। সকালে বাংলাদেশের সাথেই রয়েছেন আপনারা এবং আপনাদের জন্য এখন আজমির যেটা বলে গেছিল যে আমাদের আয়োজনের এখনো শেষ হয়নি, আয়োজনের অনেক কিছু বাকি আছে। সেই আয়োজনের ধারাতেই আমরা ঢাকার বাইরে চলে যাব, ঢাকার বাইরে রাজশাহীতে যাব। দেখি আয়োজনের এই অংশ হিসেবে আমাদেরকে সহকর্মী সোহরাব কি জানাচ্ছেন। সোহরাব, শুভ সকাল। শুভ সকাল টিনা, সেই সাথে শুভ সকাল আজমিরকেও। মূলত সকাল সকাল আমরা রাজশাহীর একটি পুরনো সাংস্কৃতিক পরিবেশে চলে এসেছি এবং এই সাংস্কৃতিক পরিবেশের আবহাওয়া আপনাদেরকে দেখাতে চাই। আপনি হয়তোবা আমার পেছনে লক্ষ্য করবেন যে আমরা রয়েছি রাজশাহী সাংস্কৃতিক সংঘের যে পদ্মা মঞ্চ, সেই পদ্মা মঞ্চে এসেছি। এই পদ্মা মঞ্চকে ঘিরে, এই পদ্মা মঞ্চ কিন্তু অনেক পুরনো এবং সাংস্কৃতিক চর্চার রাজশাহীতে মূল কেন্দ্রবিন্দু ছিল একটা সময়। এবং এই রাজশাহী সাংস্কৃতিক সংঘ থেকে কিন্তু অনেক বড় বড় শিল্পী, জ্ঞানীগুণী শিল্পীরা কিন্তু বের হয়েছেন, যারা দেশে অভিনয়, গান, আবৃত্তি সহ বিভিন্ন ধরনের শিল্পকলার মধ্য দিয়ে তারা কিন্তু জড়িত রয়েছেন। তো মূলত একটি পুরনো ভবন আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। এই পুরনো ভবনের ভেতরে একটি হলরুম রয়েছে, যেই হলরুমটি পুরনো, এবং এই পুরনো হলরুমেই মূলত এই সাংস্কৃতিক চর্চাটি হতো। এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন যে একটি টিকিট কাউন্টার লেখা আছে। এই টিকিট কাউন্টারটি মূলত এখন আর ব্যবহৃত হয় না, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। কিন্তু তারপরেও যে সেই পুরনো আমলের যে সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক এবং বাহক যে এই টিকিট কাউন্টার, এখান থেকে মানুষ টিকিট ক্রয় করতো এবং টিকিট ক্রয় করে সেই সময় মঞ্চের ভেতরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা উপভোগ করতো। তো যাই হোক, আমরা একটু পদ্মা মঞ্চের ভেতরে ঢুকতে চাই। ভেতরে ঢুকলে হয়তোবা বিষয়টি দেখালে আরও ভালো হবে। মূলত যে আধুনিকতার ছোঁয়ায় আমাদের বাঙালি সংস্কৃতিতে বিভিন্ন ধরনের যে ওয়েস্টার্ন কালচার বলুন, আর বিভিন্ন ধরনের এসব চর্চার জন্য বিভিন্ন ধরনের হলরুম, কমিউনিটি সেন্টার, বিভিন্ন ধরনের বিষয় আশাই তৈরি হয়ে গেছে। তবে কালের আবর্তে কিন্তু এই যে রাজশাহীর মতো যে এই ঐতিহ্যবাহী পদ্মা মঞ্চ সহ অন্যান্য যেসব সাংস্কৃতিক কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে। তো এগুলো মূলত পরবর্তীতে ধরে রাখা কিংবা এগুলোকে পরবর্তীতে এগুলোর উন্নয়ন করার হয়তো বা কোনো ধরনের উদ্যোগ ছিল না, যার কারণেই হয়তো বা এসবের এই অবস্থা। তবে আসার বিষয় হলো যে রাজশাহীর যে এই পদ্মা মঞ্চটি কিন্তু এখনও মাঝে মাঝে আমরা ব্যবহার করতে দেখি। বিভিন্ন ধরনের আবৃত্তি অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে আগের মতো যে দর্শকদের সাড়া কিংবা এই পদ্মা মঞ্চকে ঘিরে দর্শকদের আবেদন, সেটি কিন্তু নেই। তো আমরা কিন্তু এই পদ্মা মঞ্চের মধ্যে ঢুকে গেছি। হয়তোবা দেখতেই পাচ্ছেন আপনারা যে খুব পুরনো একটি ভবন, খুব পুরনো একটি হলরুম। এই হলরুমটি একটা সময় বেশ জাঁকজমক হয়ে উঠেছিল। যে সাংস্কৃতিক আবহ এখানে তৈরি হয়েছিল, সেটি অন্যরকম একটি বিষয়। আসলে সেটি উপলব্ধি করতে হলে আমাদেরকে হয়তোবা সেই সময় ফিরে যেতে হবে। তো যাই হোক, আমাদের সাথে আমরা একজনকে পেয়েছি, এই রাজশাহী সাংস্কৃতিক সংঘের যিনি সাধারণ সম্পাদক জনাব মামুনুর রশিদ মুকুল। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের তো এই যে পদ্মা মঞ্চ বেশ অনেক ঐতিহ্য বহন করে, তো এটির এখন বেহাল দশা কেন? বেহাল দশা বলতে মানে এখন আসলে আমরা যে ছেলে মেয়েদেরকে নিয়ে যে আমরা কাজ করি, এখন বিষয়টা হলো যে আগে যেই চাকচিক্যটা ছিল, আগে লেখাপড়ার অত চাপটা আমাদের ছিল না। এখন যেই লেখাপড়ার চাপ, একটা ছেলে সকালবেলা যখন সে ঘাড়ে ব্যাগটা নিয়ে বের হয়, তার শিক্ষা প্রতিষ্ঠানে যায়, একবারে রাতের বেলা সে ফিরে, কোচিং সেরে, প্রাইভেট সেরে, তারপর সে যায়। আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা অবভিয়াসলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা কাজ করে আমাদের এখানে, কিন্তু একটা শিডিউল টাইম, এর বাইরে তারা সময় দিতে পারে না। বিকজ তারা হয় প্রাইভেট পড়ছে, নাইলে কাউকে পড়াচ্ছে। আর এত বেশি মিডিয়া এখন, এত মানে আমাদের চ্যানেলগুলো এত হয়েছে যে ছেলেদের দেখছি যে মানে এই মঞ্চনাটকের থেকে তাদের ওই যে মিডিয়াতে কাজ করার প্রবণতাটা একটু বেশি, তখন তাদের সময় আছে। কিন্তু অর্থাৎ আধুনিকতার আড়ালে যে আধুনিক থিয়েটার বের হয়েছে, এসবের প্রতি তাদের আকর্ষণটি বেশি। কিন্তু তারপর আমরা লক্ষ্য করি আপনারা বিভিন্ন ধরনের কার্যক্রম আপনারা এখনও অব্যাহত রেখেছেন। আপনাদের কি ধরনের কার্যক্রম এখন পর্যন্ত চলছে? আমাদের বর্তমানে এখন নাটক বেজ কাজ করছি আমরা। আমাদের নাটক নিয়ে কাজ হচ্ছে, আমাদের নিজস্ব রাইটার আছে, ডিরেক্টর তো আমাদের আছেই। মাঝখানে আমরা মনির চৌধুরীর মানুষ নাটকটা আমরা এখানে মঞ্চস্থ করেছি।
তার আগে সমসাময়িক ঘটনা নিয়ে আমাদের সংগঠনের একজন সদস্য মাসুদ, সে আর কি দুটো নাটক এখানে আমরা উপস্থাপন করেছি। বিশ্ব নাট্য দিবসে আমরা সেটা মঞ্চস্থ করেছি, তারপরে 26শে মার্চে আমরা সেটা মঞ্চস্থ করেছি। অর্থাৎ বিভিন্ন অকেশনে আপনারা বিভিন্ন ধরনের নাটককে প্রায়োরিটি দিয়েই মূলত নাটক চর্চা। মূলত এটা নাটকের সংগঠন আমাদের এখানে, যদিও যখন আগে আমাদের এই এই সংগঠনটাই ছিল, তখন এখানে নাচের ছিল, গানের ছিল, এগুলো সবগুলো হতো। এখন বিষয় হলো যে আমরা এখানে নাট্যপাগল কিছু মানুষ 1965 সালে আমাদের এখানে, বিশেষ করে আমানুল্লাহ সাহেবের কথা না বললেই নয়, ওনাদের একটা গ্রুপ ছিল, তারা এসে এখানে এই নাট্য সংগঠনটি মানে শুরু করেন এবং 1974 সালে এখানে আমাদের এখানে তখনকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, আমাদের 4 নেতার এক নেতা HM কামারুজ্জামান সাহেব আমাদেরকে এই মঞ্চটার বিষয়ে উদ্বোধন করেন। এটা অ্যাকচুয়ালি সারের গোডাউন ছিল। হ্যাঁ, আমাদের এখানে আমরা এখন বর্তমানে আমরা এখানে আছি, মঞ্চনাটক আমরা চালিয়ে যেতে চাচ্ছি, আমরা আরও অনেক দূর নিয়ে যেতে চাই, এখন আরও অনেক দূর আপনারা আরও অনেক দূর এটিকে এগিয়ে নিয়ে যান। অসংখ্য ধন্যবাদ মুকুল ভাই আপনাকে। তো টিনা, আসলে আমরা শুনছিলাম এখানকার একজন নাট্য ব্যক্তিত্বের কথা, যে তারা যে প্রত্যাশা করেন যে আসলে এটিকে তারা টিকিয়ে রাখতে চান এবং নাটককে টিকিয়ে রেখে সামনের দিকে রাজশাহীর সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। তো টিনা, এই ছিল আজকের আয়োজন। রাজশাহী থেকে আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। সৌরভ, অসংখ্য ধন্যবাদ, যেটি রাজশাহীর ঐতিহ্যের সাথে এত করে জড়িয়ে আছে, অন্ততপক্ষে মঞ্চের সাথে, এটি চমৎকার করে আরেকবার দেখিয়ে দেওয়ার জন্য। যারা রাজশাহী থেকে বেরিয়েছে, এই অন্ততপক্ষে পদ্মা মঞ্চ থেকে, আজকে যদি এটা দেখে থাকে, নিশ্চয়ই তারা আবার নস্টালজিক হয়ে গেলেন একটুখানি। সৌরভ, আরও একবার ধন্যবাদ। আসলেই তাই, কিন্তু যারা রাজশাহীর না, যেমন আমারও কিন্তু মানে যখন স্টোরিটা বলছিলেন, পুরনো কথাগুলো বলছিলেন, তখন কিন্তু আমারও মনে হচ্ছিল যে ওই অতীতের সাথে আমার জড়ানো ছিল না, আমার কোনো স্মৃতি নেই, কিন্তু তারপরেও ভালো লাগছিল, মানে একটা কল্পনা করা আর কি। হ্যাঁ, এবং পদ্মা মঞ্চের নাম আগে তোমার শোনার কথা, কারণ রাজশাহীর পদ্মা মঞ্চ অনেক ঐতিহ্যবাহী, আমরা শুনলামও সেটি একেবারে, কিন্তু কারণ অনেকজন বেরিয়েছে এখান থেকে, কারণ হয় না প্রত্যেকটা বিভাগের একটা এরকম থাকে যেটার নাম করলি, আচ্ছা রাজশাহী বিভাগের এটা বা চট্টগ্রাম বিভাগের এটা, তো রাজশাহী বিভাগের পদ্মা মঞ্চ কিন্তু আসলেই অনেক নাম করা মঞ্চের জায়গা ছিল একেবারেই। ঠিক তাই, এবং ভালো লাগলো। সৌরভকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। টিনা, আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেল। একেবারেই তাই, নিয়ে ফেলছি আরো একটি বিরতি, আপনারা সাথেই থাকুন, ফিরছি। বিরতির পরে স্বাগত জানাচ্ছি দর্শক। সকালে বাংলাদেশের সাথেই আপনি রয়েছেন, এবং আজকে যাদের বিশেষ দিন, যাদের আজকে জন্মদিন বা বিবাহ বার্ষিকী, তাদেরকে আমাদের সকালে বাংলাদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। টিনা, আমার হাতে কিন্তু জড়ো হয়ে আছে অনেকগুলো শুভেচ্ছা বার্তা, পড়ে ফেলতে চাই। আচ্ছা, সর্বপ্রথম পড়ব পান্থপথ ঢাকা থেকে ইয়াসমিন লাইজু। তিনি লিখেছেন যে আপনাদের অনুষ্ঠানটা আমি নিয়মিত দেখি এবং সবাইকে দেখতে বলি। যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আজ আমাদের অনেক দুষ্ট মিষ্টি হাসি মাখা ইলহানের শুভ জন্মদিন এবং ওর মা শারমিন জাহান শান্তায়েরও শুভ জন্মদিন। আমি তার ছোট ফুপি, আমার পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের অনেক শুভেচ্ছা। বা মা এবং বাচ্চার একসাথে জন্মদিন, এক্স্যাক্টলি, এটা খুব বেশি দেখা যায় না। আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, মানে ডাবল সেলিব্রেশন হয় আপনাদের ঘরে আর কি। এছাড়া আল সাজিদ রহমান, তিনি বলছেন যে শুভ সকাল ভাইয়া এবং আপুকে, আমার দাদুর ৮০তম জন্মদিন, দাদুকে উইশ করলে খুশি হবেন, কেননা তিনি সকালে বাংলাদেশের নিয়মিত দর্শক। আর তিনি বলছেন সাপাহার নওগাঁ থেকে। এছাড়া রাকিবুল ইসলাম সাকিব, আপনি বলেছেন যে আপনার বন্ধু রাজু জন্মদিন, হ্যাপি বার্থডে রাজু, এবং আপনি লিখে পাঠাননি আপনি কোন জায়গা থেকে লিখেছেন বা রাজু কোন জায়গায় থাকে। এরপর থেকে কিন্তু আমরা মানে অলরেডি আমরা ফেক যে নামগুলো সেগুলো অলরেডি আমরা বাদ দিয়েছি, এগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে করে বাদ দেবো, তখন কিন্তু শুভেচ্ছা বার্তাটি পৌঁছাবে না আপনার প্রিয় মানুষের কানে। এবারে জানাবো কানুন হাসান, আপনি লিখেছেন যে আমি কানুন হাসান, আবাদপুকুর বাজার, রানীনগর, নওগাঁ থেকে। আজকে আমার বেস্ট ফ্রেন্ড সজীব হোসাইনের বার্থডে,
আমি এবং সজীব প্রতিদিন তোমাদের অনুষ্ঠান দেখি, তাই বলছি প্লিজ তোমরা তাকে উইশ করো। তোমরা তাকে উইশ করলে সে খুব খুশি হবে। আর আমি তোমাদের মাধ্যমে সজীবকে বলতে চাই সরি। আজকের দিনে হ্যাপি বার্থডে বলবে, তাই না? সরি কেন? এক্স্যাক্টলি, সরি হওয়ার কিছু কারণ হয়তো ঘটেছে, যেটা আমাদের লিখলেন না বা আমরা জানতে পারলাম না। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আর আজমির, দাদুর ৮০তম জন্মদিন কেউ একজন, হ্যাঁ, সাজিদ রহমান বলছেন যে তার দাদুর ৮০তম জন্মদিন। আচ্ছা, সাজিদ রহমান আমাদের একজন দর্শক রয়েছেন, নিয়মিত দর্শক। উনি কি সাজিদ এবং ওনার যে দাদুর জন্মদিন আজকে, হ্যাঁ, তিনিও আমাদের দর্শক। আচ্ছা, এটা কিন্তু জানাতে পেরেও আমাদের ভালো লাগছে, কারণ এত বয়স্ক, মানে আমরা সিনিয়র সিটিজেনদেরকে যদি দেখি, মানে এটা একটা আশীর্বাদ স্বরূপ। তো এটা ডেফিনেটলি জানাতে পেরে আমাদের ভালো লাগছে। উনি আরও অনেক বছর বেঁচে থাকুন, এটাই প্রার্থনা করি। সুস্থ শরীরে বেঁচে থাকুন, এটা প্রার্থনা করছি। আপনারা ভালো থাকবেন। দাদু, শুভ জন্মদিন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এছাড়াও দর্শক আপনাদেরকে জানাতে চাইলে আগামীকালকে থেকে আপনারাও জানাতে পারেন আপনার নিজের বা আপনার পছন্দের কোনো মানুষের বিশেষ দিনের শুভেচ্ছা। facebook.com/সকালে বাংলাদেশে এসে কিন্তু জানাতে পারেন। একেবারে তাই অ্যাড্রেসটা আর একবার বলে দিই বরং, facebook.com/সকালে বাংলাদেশ। এখানে আর বারবার করে আমাদের স্ক্রলটা যদি ফলো করেন, ওখানে অনেকবার করে যায় আমাদের অ্যাড্রেসটা, মানে বানান নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল। শুভ সকাল আজমির। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে 2 ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে পাঁচবিবি থানার টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ডাকাত পুলিশের উপর গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে 2 ডাকাত নিহত হয় এবং পুলিশ সহ অন্য 1 ডাকাত আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ 2টি পিস্তল উদ্ধার করেছে। গোপালগঞ্জের চর প্রসন্নদীতে ট্রাক ও নসিমনের সংঘর্ষে 3 জন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর। ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর এলাকায় ট্রাক ও নসিমনের মধ্যে সংঘর্ষে হতাহত হয়। যুক্তরাষ্ট্রের ডালাসে কার্টুন প্রদর্শনীতে হামলায় জড়িত 2 ব্যক্তিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। সোমবার স্থানীয় গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করা হয়। বলা হয়, এলটন সিম্পসন ও নাদির সুফি নামে 2 ব্যক্তি রোববারের হামলার জন্য দায়ী। এরই মধ্যে দেশটির অ্যারিজোনা রাজ্যে এলটন সিম্পসনের বাড়িতে অভিযান চালিয়েছে গোয়েন্দারা। নেপালের ভয়াবহ ভূমিকম্পে ল্যাংতাং এর মতো অনেক এলাকায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই ত্রাণ সরবরাহ করতে গিয়ে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ত্রাণ কর্মীদের। সোমবারই সবচেয়ে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের উদ্ধারকর্মীরা। এদিন কাঠমান্ডুর আশপাশের এলাকায় হেলিকপ্টার থেকে ত্রাণ সরবরাহ করেছে মার্কিন সহায়তাকারীরা। এদিকে বেশিরভাগ অঞ্চলে উদ্ধার তৎপরতার শেষের দিকে থাকায় বিদেশি উদ্ধারকর্মীদের নেপাল ত্যাগের আহ্বান জানায় নেপাল সরকার। রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি 1000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পরিচালনায় একটি কোম্পানি গঠনের প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিপরিষদ। এছাড়া বাংলাদেশের উপকূলে ভারতীয় কার্গো চলাচল বিষয়েও চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। রামপুরা ঝিলে টিনশেড বাড়ি দেবে 12 জনের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক যুবলীগ নেতা মনিরুজ্জামানকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। কুমিল্লায় এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয় তাকে। গত 15 এপ্রিল বিকেলে রামপুরা ঝিলে দোতলা টিনশেড ঘরের একতলা দেবে যায়। পরে উদ্ধারকর্মীরা 12 জনের মরদেহ উদ্ধার করে। গুরুতর জখম 2 জন মারা যায় হাসপাতালে। ঘটনার পরপরই পালিয়ে যান যুবলীগ নেতা মনিরুজ্জামান। অনেক জল্পনা কল্পনার পর রাখা হলো ব্রিটেনের রাজপরিবারের নতুন সদস্যের নাম। রাজকুমার উইলিয়ামের সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে শার্লট এলিজাবেথ ডায়ানা। আগেই ধারণা করা হচ্ছিল প্রয়াত মায়ের নামেই মেয়ের নাম রাখবেন রাজকুমার উইলিয়াম। নামের শেষ অংশ ডায়ানা হলেও রাজকুমারী পরিচিত হবেন প্রিন্সেস শার্লট অব কেমব্রিজ হিসেবে। ব্রিটেনের রাজপরিবারে বহুদিন ধরেই মেয়েদের ক্ষেত্রে জনপ্রিয় নাম এটি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কাল। টাইগার শিবিরে আসছে পরিবর্তন। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন রুবেল হোসেন। তার বদলে দলে ঢুকেছেন আবুল হাসান রাজু। অন্যদিকে রুবেলের বদলি হিসেবে আবুল হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে লিটন দাসের অভিষেক হতে পারে।
এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমির ও টিনার কাছে। আজমির। মাশরাফি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, একই সাথে আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের সাথে রয়েছেন সকালবেলা থেকে, যারা প্রবাস থেকে আমাদেরকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর শুভ সকাল প্রবাস থেকেও যারা দেখছেন, কিংবা নতুন করে এখন যদি কেউ ঘুম থেকে উঠে একটু দেরি করে হয় না আমাদেরকে জয়েন করে থাকেন, তাহলে আপনাদেরকেও শুভ সকাল। ঠিক তাই। এবং আমাদের যে আয়োজনগুলো রয়েছে এর মধ্যে ফেসবুকের আরো একটি কিন্তু অংশগ্রহণ আছে, কমেন্টস গুলো আমরা কিন্তু সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। একেবারে তাই। এর আগে হচ্ছে গিয়ে যারা সকালবেলা হয় না স্বাস্থ্য সম্পর্কিত কিছু টিপস নেওয়া আমাদের জন্য অনেক ভালো, কারণ সবসময় আমি যেটা বলে থাকি যে সকালবেলাটা যেহেতু শান্ত থাকে প্রকৃতি, এর সময় আমাদের রিসিভ করার ক্যাপাসিটিটা অনেক গুণে বেশি থাকে। তো এর ধারাবাহিকতা, এর সূত্র ধরি আমরা দর্শকদের জন্য একটু টিপস রাখছি, দেখে নিই। তেঁতুল আমাদের দেশের বসন্তকালের ফল হলেও সারা বছর ধরেই পাওয়া যায়। অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি খেলে রক্তপানি হয়। এ ধারণা সম্পূর্ণ ভুল, বরং তেঁতুলের রয়েছে প্রচুর পুষ্টি এবং ভেষজ গুণ। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তের কোলেস্টেরল কমায় এবং মেদভুঁড়ি কমাতেও সাহায্য করে। হৃদরোগীদের জন্যও তেঁতুল ভীষণ উপকারী। স্কার্ভি রোগ, কোষ্ঠবদ্ধতা, শরীর জ্বালা করা প্রভৃতি রোগে তেঁতুলের শরবত খুবই উপকারী। পেটে গ্যাস হলেও তেঁতুলের শরবত খেলে ভালো ফল পাওয়া যায়। তেঁতুল দিয়ে কবিরাজি, আয়ুর্বেদিক, হোমিও এবং এলোপ্যাথিক ওষুধ তৈরি করা হয়। পাকা তেঁতুল সবচেয়ে বেশি পুষ্টি সমৃদ্ধ। এতে মোট খনিজ পদার্থ এবং ক্যালসিয়ামের পরিমাণ সব ফলের চেয়ে অনেক বেশি, এবং নারকেল ও খেজুর ছাড়া বাকি সব ফলের চেয়ে খাদ্য শক্তির পরিমাণও এতে অনেক বেশি। তেঁতুল গাছের ছাল, ফুল, পাতা, বিচি এবং ফল সবই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তেঁতুল বীজের শাঁস পুরনো পেটের অসুখে উপকারী। তেঁতুল পাতার রস কৃমিনাশক এবং চোখ ওঠা সারায়। মুখে ঘা বা ক্ষত হলে পাকা তেঁতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। বুক ধড়ফড় করা, মাথা ঘোরা এবং রক্তের প্রকোপেও তেঁতুল উপকারী। কাঁচা তেঁতুল বায়ুনাশক। কাঁচা তেঁতুল গরম করে আঘাত পাওয়া স্থানে প্রলেপ দিলে ব্যথা সারে। তেঁতুল গাছের শুকনো বাকলের প্রলেপ ক্ষতস্থানে লাগালে সেই ক্ষতও সেরে যায়। পুরনো তেঁতুল খেলে আমশয়, কোষ্ঠবদ্ধতা এবং পেট গরমে উপকার পাওয়া যায়। পুরনো তেঁতুল কাশিও সারায়। তবে যাদের রক্তচাপ স্বাভাবিক তারা খুব বেশি পরিমাণে তেঁতুল খাবেন না, কারণ এটি রক্তচাপ কমিয়ে দেয়। অনেক কিছুই জানতাম না টিনা, তোমার এই ভিডিওটির মাধ্যমে কিন্তু জেনে ফেললাম। আর আমার মনে হয় যে এত কিছু একসাথে একেবারে, কারণ যতগুলো রোগের কথাও মেনশন করা হলো, সেই তোমার উচ্চ রক্তচাপ থেকে শুরু করে একেবারে মেদভুঁড়ি কমানো পর্যন্ত, মানে এমন কোনো ঘর বাড়ি হবে না মনে হয় যে একজন ভিকটিম নেই, যে যার কিছু একটা নেই। মানে তাই আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির জন্য এটা খুব কাজে লেগে গেল, যে এত কিছু গুণ আছে তেঁতুলের, এর পাতা থেকে শুরু করে বীজ পর্যন্ত। এবং টিনা, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে ছোটবেলার যে দুরন্তপনা ছিল তার থেকে একটা কাঁচা তেঁতুল বা পাকা তেঁতুল কোনো কিছুই রক্ষা পেত না আমাদের এই দুরন্তপনার কাছ থেকে। এবং সেখানে গিয়ে স্কুল পালিয়ে আমরা বিভিন্ন জায়গায় তেঁতুল সংগ্রহ করতাম। তো এত কিছু তখন তো জানতাম না, তখন শুধুমাত্র আসলে ছোট ছিলাম বা কিশোর ছিলাম, তেঁতুলের প্রতি একটা ঝোঁক থাকে যে চলো। হ্যাঁ, আর এমনিতেও তেঁতুল কেন, যে কোনো টক খাওয়াই কিন্তু অন্ততপক্ষে যাদের হার্টের জন্য, হার্ট উইক, এদের জন্য প্রত্যেক দিনের মেনুতে কিছু না কিছু টক থাকা কিন্তু ভীষণ ভালো। ঠিক তাই। টিনা, এবার চলো আমরা ফেসবুক থেকে একটু ঘুরে আসি। ফেসবুকে অনেকগুলো পোস্ট জমা হয়ে আছে, যারা আমাদেরকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুকের পাতা থেকে এবারে আপনাদের কাছে চলে যাচ্ছি। আপনারা যে লিখেছেন এর মধ্যে শাহেদ সুমন শুভ সকাল বলেছেন আজকের সকালটা অনেক সুন্দর, অনেক দিন পর সকাল উপভোগ করলাম। আমি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা থেকে বলছি। আজকে সহ আমার দ্বিতীয় দিন আপনাদের অনুষ্ঠান দেখছি। এছাড়া রাজন হাসান আপনি বলেছেন শুভ সকাল, মৃদু সূর্য, সোনালি রোদ, আচ্ছা রূপালী চাঁদের পরন্ত আলোয় আজ একাকার, আজ আবার নতুনের সুরে দুঃখকে ভুলে শুরু হোক নতুন প্রভাত। আচ্ছা, পরীক্ষার জন্য প্রোগ্রামটা অনেক দিন মিস করেছি,
আপু এবং ভাইয়া আপনারা দুজনকেই ভালো লাগছে, রাজন যশোর থেকে। এছাড়া নিপু হক নিপু বলছেন বাউনিয়া উত্তরা ঢাকা থেকে, বলছেন শুভ সকাল, আমি এই অনুষ্ঠানের নিয়মিত একজন দর্শক। আপনাদের উপস্থাপনা আমার খুবই ভালো লাগে। আপনাদের অনুষ্ঠানটি আরও ভালো হতো যদি একটা গান প্লে করতেন। সকালে যে সুন্দর পরিবেশ, এটা আরও চমৎকার হতো। এই অনুষ্ঠানটির জন্য শুভকামনা রইল। আমার কাছে আরও কিছু কমেন্টস আছে, কিন্তু আমি তোমাকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি যে আচ্ছা, শুরুটা করি আমি একদম লাস্ট কমেন্টটা যেটা আজমির বললো, এটি থেকে নিপু সম্ভবত ওনার নাম, গান প্লে করার জন্য একটা রিকোয়েস্ট করেছেন যে আরও ভালো লাগতো হয়তো। নিপু, এরকম রিকোয়েস্ট আমরা আরও বেশ অনেকজনের থেকে অনেক কথা পেয়েছি যে হয়তো ফোক সং কিংবা কেউ বলেছেন ছায়াছবির একটা গান কিছু প্লে করলে। এটা নিয়ে আমরা ভাবছি, এটা নিয়ে টিম ভাবছে যদি এরকম করা যায়। তবে কি হয় না, আমরা যেহেতু অনেক কিছু আপনাদের জন্য আয়োজন রাখতে চাই যেগুলোতে আপনাদের উপকার হবে, একটা গানের অনেকক্ষণ প্লে করলে যতটা সময় ওটার জন্য নির্ধারণ করা দরকার অতটা সময় আমরা দিতে পারবো কিনা এটা নিয়ে একটুখানি আমরা সন্দিহান, তবু ভাবছি। আর আমরা যখন মর্নিং ভিজুয়ালটা দেখাই কিংবা ছবিটা দেখাই তখন কিন্তু ছোট ছোট করে গানের পোর্শন যায়, আমাদের ওই টাচটা কিন্তু একটা থাকে, গান ফিল থাকে, মাঝে মাঝে আমাদের গেস্ট থাকেন, তো ওই পোর্শনগুলো আপনারা উপভোগ করতে পারেন যারা এত গান পাগল। পরীক্ষার জন্য মিস করলেন যিনি রাজন, আমাদের ইউটিউব হলে পরে দেখে নিন। আর একদম শুরুতে যিনি সেকেন্ড দিন আজকে দেখলেন, বললেন যে সেকেন্ড দিন দেখছি, খাগড়াছড়ি থেকে লিখেছেন, আপনাকে ওয়েলকাম আমাদের সাথে জয়েন করার জন্য। আর আপনার সুন্দর লেগেছে সকালটা, এমনিতেই একটা চমৎকার সুন্দর জায়গায় আপনি থাকেন খাগড়াছড়িতে, এমনি ওখানকার সকাল সুন্দর। যাই হোক, বোঝাই গেল সকালটা আসলেই ভালো লাগছে আপনার। এই তো ব্যাস আপাতত আমরা এই কটা কমেন্টসই পড়লাম। দর্শক, আমাদের বিরতি নিতে হবে একটা, বিরতির পরে এসে বাকি কমেন্টসগুলো যদি সুযোগ থাকে অবশ্যই পড়ে শোনাবো। দর্শক, আপনাদের জন্য একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই ফিরে আসছি তাড়াতাড়ি। দর্শক, শেষ বিরতির পরে ফিরে এলাম আমরা দুজন, আর আপনাদেরকে নিয়েই ডেফিনেটলি একটা বিশ্বাস আমাদের আপনারাও রয়েছেন যাদের অন্ততপক্ষে খুব বেশি তাড়া নেই কিংবা বেরিয়ে যাওয়ার সময় হয়নি। আর এখন যারা একেবারেই জয়েন করেছেন হয়তো ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে বা অন্য কোনো কারণে, কাজের প্রেসারে, তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিই, যেখানে লিখবেন facebook.com/সকালের বাংলাদেশ এবং শুভ সকাল। ঠিক তাই, এবং এখন আমাদের সাথে যুক্ত হবে ওয়েদারের ডিটেল নিয়ে ওয়েদার গার্ল রুবি। শুভ সকাল। শুভ সকাল। এবং টিনা, আজমির দুজনকে অনেক ধন্যবাদ। আর জানো তো এই মাসে কিন্তু মা দিবস পালিত হবে পুরো বিশ্বে, আর সেই ক্ষেত্রে বলছি যে আমার মায়ের কিন্তু ব্লাড প্রেশার প্রবলেম আছে এবং উনি প্রতিদিন তেঁতুল গুলে শরবতটা খান। আজকে তেঁতুল সমাচার দেখিয়া বুঝিতে পারিলাম কি কারণে আমার মা তেঁতুল ভক্ষণ করেন প্রতিদিন। আর তাই বলছি তেঁতুল আইটেমটা প্রতিদিন একটু একটু রাখা যায়। তবে আমার এক বেয়াই ছিলেন যিনি খুব সুন্দর বাঁশি বাজাতেন, তার সামনে যখনই তিনি বাঁশি বাজাতেন আমরা তেঁতুল নিয়ে গেলে খুব রাগ করতেন, কারণ ওনার নাকি মুখে পানি চলে আসতো, বাঁশি আর বাজানো যেত না। যাই হোক, তেঁতুলের অনেক মজার কাহিনী আছে, সেটাই শেয়ার করলাম। এবার শেয়ার করতে চাই ওয়েদার ডিটেলসটা। এনিওয়ে, আজ রংপুর, সিলেট আর ঢাকা বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আর বেশ কদিন। আর কাল রাতে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, ঢাকাবাসী সবাই কিন্তু বেশ অস্থির। আমি জানি অনেকেই ঘুমেরও খুব সমস্যায় পড়েছেন, রাতের যে প্রচণ্ড গরম হয়। এনিওয়ে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে এবং তা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড গরম। সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা ছিল সিলেটে। আজকে সূর্যোদয় ঠিক 5:22 হয়ে গেল, সূর্য অস্ত যাবে 6:29। এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য। যথারীতি ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ 20 ডিগ্রি এবং সর্বনিম্ন
20.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.3 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেট সর্বোচ্চ হচ্ছে 26.2 এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল মাথায় থাকা ওয়েদার ডিটেলস। আজমির এবং টিনা দুজন কি বলছি, যেহেতু প্রচণ্ড গরম পড়ে তাই দিনে যদি দুবার আমাদের এই যে ঘরের যে মানে পাকা ফ্লোর সেটাকে যদি মুছে ফেলা যায় ঠান্ডা পানি দিয়ে তাহলে তাপমাত্রা অনেক কম হয়। এটা হচ্ছে একটা টিপস গরম থেকে বেঁচে যাবার। আর এর পাশাপাশি আরেকটা বেনিফিটও আছে, বাড়তি চর্বিটা বাই বাই বলবে। তবে আপাতত আমি বাই বাই বলতে চাই আজকের জন্য ওয়েদার থেকে। আর তোমরা দুজন নিশ্চয়ই ভালো আছো, জিজ্ঞেস করা হয়নি। শুভ সকাল। ভালো আছি রুবি, ধন্যবাদ তোমাকে। শুভ সকাল। আজমির কিছু বলবে রুবিকে? আমি আসলে বলবো যে রুবি আমাদের প্রতি অনেকগুলো দায়িত্ব পালন করে সব সময়, এবং সে তার আসল যে রোল ওয়েদারের যে ডিটেইলিং এ এটার সাথে সাথে আর কি আমাদের ওয়েদারের জন্য নানান রকমের সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য অনেক কিছু বলে থাকে, যেটা আমার অনেক প্রিয়, আমার অনেক ভালো লাগে এই গুণটি রুবির। সো আমিও রুবিকে একটু বলতে চাই, রুবি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক যারা আমাদেরকে ফেসবুকে লিখে পাঠিয়েছেন সেই লেখাগুলো আমার কাছে আছে, পড়ে ফেলবো। কিন্তু তার আগে যেহেতু আগামী 10 তারিখে বিশ্ব মা দিবস, এই মা দিবস উপলক্ষে সকালে বাংলাদেশের সাথে একটা কিন্তু সম্পর্ক রয়েছে। টিনা যদি একটু বলো। তাই হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আসতে যাচ্ছিলাম যে মা দিবস যেহেতু এই মাসেই রয়েছে, রুবিও যেই কথাটি একবার মেনশন করলো যে এই মাসেই কিন্তু মা দিবস রয়েছে, তাই এই মাসে ছবির যে সেগমেন্টটা আমাদের রয়েছে এই সেগমেন্টে আমরা শুধুমাত্র মাকে ঘিরেই আপনাদের থেকে ছবি চাইছি। আপনার চোখে মায়ের রূপ, মায়ের কোন রূপটি আপনাকে টানে, ইত্যাদি ইত্যাদি। মানে এক কথায় যদি মানে মোটা দাগে আমি এটাকে বলতে চাই তাহলে আপনার চোখে মা, এটাই আমরা দেখতে চাই এ মাসে। মায়ের ছবি তুলে পাঠান কিংবা হাতে কেউ পাঠাতে পারেন। আর যেখানে পাঠাবেন facebook.com/সকালের বাংলাদেশ, এখানে ইনবক্স করতে হবে। নিয়ম কানুন আগের মতোই আছে, নতুন দর্শকদের জন্য বলে দিই। ইনবক্স করে পাঠাবেন, যেই জায়গা থেকে তুলছেন সেই জায়গার নাম মেনশন করবেন, আপনার মতন করে একটা শিরোনাম দেবেন ছবিটির। আর স্ক্রলে যাচ্ছে আমাদের অ্যাড্রেসটা, এখানেই ব্যাস ইনবক্স করে পাঠাতে হবে। তবে আরও একবার নক করছি, মাথায় রাখবেন মাকে ঘিরে, শুধুমাত্র এ মাসটা আমরা মাকে ঘিরেই ছবি দেখতে চাইছি। বাহ, তো ছবিটা পাঠানোর জন্য যেহেতু টিনা ফেসবুকের কথা বললেও সাথে সাথে আমিও ফেসবুকে চলে আসলাম, সেখানে অপেক্ষা করছে আরও কিছু কমেন্টস, পড়ে ফেলবো এক এক করে। আবু হাসান বলছেন শুভ সকাল, আপনাদের জীবন আলোকিত হোক। সকালে বাংলাদেশ অনুষ্ঠানটি খুব ভালো লাগার একটা অনুষ্ঠান, কিন্তু সময়ের কারণে আমি কখনো দেখতে পারি না। তবে দোয়া করি আপনাদের প্রোগ্রাম খুব ভালোভাবে চলুক। আচ্ছা, এছাড়া তরিকুল ইসলাম সজীব বলছেন যে ময়মনসিংহ থেকে নতুন করে শুরু করতে চাই সকালের বাংলাদেশটাকে। ব্যস্ততার কারণে অনেক সময় সকাল দেখা হয় না, তাই সকাল মিস করি না, কারণ সকালের বাংলাদেশ তো আছে। আচ্ছা, সুন্দর একটা সকাল দেখতে সকালে বাংলাদেশে হাজির হই। সকলকে শুভেচ্ছা সকল কিছুর জন্য। এছাড়া অমি বলছে আই অ্যাম ওয়েটিং ফর বাংলাদেশ টেস্ট ম্যাচ। যেদিন বাংলাদেশের খেলা সেদিন রাতে আমার ঘুম হয় না, ওয়েট করি কখন যে খেলা স্টার্ট হবে। যেদিন বাংলাদেশের খেলা সেদিন আমার মনে হয় ঈদ। আরো আছে? আমার কাছে আরো অনেকগুলো আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমার মনে হয় না এতগুলো আজ হয়তো আমরা পড়তে পারবো না একেবারে। আজকের মতো চলে যাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশের খেলার জন্য তো আমরা প্রত্যেকেই ওয়েট করে থাকি, এবং আমার মনে হয় আমাদের দেশে এত ক্রিকেট প্রেমী অনেকেরই মনে হয় আজকে ঈদের দিন। আর বাকি যারাও লিখলেন সুন্দর সকাল দেখতে পান, সকালের বাংলাদেশে প্রোগ্রামটা ভালো লাগে জন্য, সব কিছুর জন্যেই আপনাদেরকেও ধন্যবাদ, এত ভালো করে সবসময় পাশে থাকার জন্যে এবং সেটা জানানোরও জন্যে। ঠিক তাই, এবং সময় বলছে ছেড়ে দিতে হবে স্থান। তাই আজকের মতো সকালে বাংলাদেশ থেকে আমরা টাটা বাই বাই বলবো, এবং এরপরেই আমরা নাস্তা খেতে যাব। যারা আপনারা নাস্তা খাননি, নাস্তা খেয়ে নেবেন এবং সুন্দর একটা দিন শুরু করবেন। সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। একেবারে তাই, ভালো থাকুন। শুভ সকাল আরও একবার। শুভ সকাল।